নমস্কার, আমি মৌমিতা। আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি। আজ আমি আপনাদেরকে পড়ে শোনাব আশুতোষ মুখোপাধ্যায়ের লেখা একটি অসাধারণ ছোট গল্প। গল্পের নাম ভারতী। শুনতে থাকুন আজকের গল্প ভারতী। ছোট ছেলের উপর বাবার টান কত বেশি সেটা আর একবার বেশ ভালো করে টের পেল অন্য ছেলেরা, কিন্তু এভাবে টের পেতে কেউ চায়নি। ভাইকে তারাও কম ভালোবাসে না, তারাও ভালোর জন্যেই অনেক সময় কঠিন হয়েছে, তার মতিগতি ফেরাতে চেষ্টা করেছে, না পেরে শেষে হাল ছেড়েছিল। বড় 3 ছেলেই দিল্লিতে থাকে। অবসর নেবার পর থেকে মেজর নন্দ ছেলেদের কাছেই আছেন। স্ত্রী অনেককাল বিগত। অবসর নেবার পর কৃতি ছেলেরা, ছেলের বউয়েরা ছলা করে খুশি হবার মতোই একটা কাজ করেছিল। সব দল বেঁধে বোম্বাইতে গিয়ে হাজির হয়েছিল। সেখান থেকেই অবসর গ্রহণ করেছিলেন তিনি। এরপর কোথায় থাকবেন, কি করবেন কিছুই স্থির করে উঠতে পারেননি তখনও। তার আর দরকারও হলো না। ছেলেরা, ছেলের বউয়েরা সরাসরি নীলির সংসারে গ্রেপ্তার করে নিয়ে এলো তাকে। ছোট ছেলেকে না দেখে মেজর নন্দ শুধু জিজ্ঞাসা করেছিলেন, ইন্দ্র এলো না বুঝি? ছেলেরা জবাব দেয়নি। বউদের একজন বলেছিল, তার কিসব কাজ আছে বলছিল। মেজর নন্দ বলেছিলেন, ওটার মানুষ হলো না। সেই থেকেই ছেলেদের কাছেই দিল্লিতে আছেন তিনি। সুখেই আছেন বলতে হবে। ছেলেরা বড় চাকুরে, দিল্লির উঁচু মহলের মানুষ। তাদের অভিজাত বন্ধু বান্ধবরা আসে, তাকেও যথেষ্ট সম্মান করে। বাগান ঘেরা একটা বড় বাড়িতে থাকে ছেলেরা। অভাব অনটন নেই, তাই তুচ্ছ কারণে ঝগড়া বিবাদও নেই। তবে কর্মক্ষেত্রে বড় হবার একটা প্রচ্ছন্ন রেষারেষি অবশ্য লক্ষ্য করেছেন মেজর নন্দ। সেটা নিন্দার কিছু নয়, পুরস্কারেরই লক্ষণ। যে যার কাজ আর সমস্যা আর সামাজিক আচার অনুষ্ঠান নিয়ে ব্যস্ত, এও স্বাভাবিক। পরিবারগত বড় কোনো সমস্যা উপস্থিত হলে তারা মিলিত হয়ে আলাপ পরামর্শ করে। ছেলের বউয়েরাও যোগ দেয়, নিজস্ব মতামত ব্যক্ত করে। তবে সেরকম সমস্যা বা প্রয়োজন খুব কমই দেখা দেয়। শুধু ছোট ছেলে ইন্দ্র, সেই যা মাঝে সাঝে এক একটা সমস্যা সৃষ্টি করে বসে। দিল্লির উঁচু মহলের দাদারা তাকে নিয়ে বিব্রত হয় অনেক সময়। তার আচরণ কোনোদিনই ভালো লাগেনি তাদের। লেখাপড়া তেমন শিখল না, এতটা বয়স শুধু খেলাধুলো করেই কাটালো। সেই বয়সটা কাটতেই অবাঞ্ছিত বন্ধু ছেড়ে বান্ধবীও জোটাতে লাগলো। মাইয়েরা চেষ্টা চরিত্র করে ছোট ছোট কয়েকটা চাকরিতেও ঢুকিয়েছিল তাকে, কিন্তু টিকে থাকতে পারেনি। অথচ খরচের হাত, দাতা কর্ণের হাত। বাড়ির নামডাক আছে, যেখানে সেখানে ধার করে আসে। দোকানের ধারে দামি কোট প্যান্ট বানায়, আর তার জের সামলাতে হয় ভাইয়েদের। তাদের লজ্জায় মাথা কাটা যায়। তাদের ধারণা বাবার জন্যই ছোট ভাইটা এরকম হয়ে গেল। সে আসার কিছুদিনের মধ্যেই মা গেছে। অন্য ভাইরা বরাবর বাবার কাজ ছাড়া। তিনি চাকরি নিয়ে নানান জায়গায় ঘুরেছেন। ছেলেদের ভালো হোস্টেলে বোর্ডিংয়ে রেখে মানুষ করেছেন। কিন্তু ইন্দ্রর বেলায় মিলিটারি বাবার দুর্বলতা চাপা থাকলো না। তাকে বেশিরভাগ সময় নিজের কাছেই রাখলেন। কিন্তু মানুষ করা দূরে থাক, তার উপর একটু নজর রাখারও সময় নেই তার। ফলে যা হবার তাই হলো। তার মানুষ হবার ভিত পাকা হলো না। অর্ধশিক্ষিত অশিক্ষিত জোয়ানদের সঙ্গে মিশত, তাদের সঙ্গে খেলাধুলো, দৌড়ঝাঁপ করত, কুস্তি লড়ত। বেগতিক দেখে বাবা শেষে অবশ্য তাকে ভাইদের কাছে পাঠিয়েছিলেন। কিন্তু জোর করে মতিগতি ফেরানোর বয়স তখন পেরিয়ে গেছে। তবু তো ভাইদের অনুশাসনে প্রথম পাশটা করে উঠে কলেজের মুখটা দেখতে পেয়েছিল। কিন্তু কলেজে ঢুকেই তার যেন 4 হাত 8 পা গজালো, আর কিছু হলো না। যাক, সেই সময় থেকেই ছুটি পেলে
বাবা ঘন ঘন ছেলেদের দেখতে আসতেন। বড় তিন ভাই মুখ টিপে হাসত। বাবার আসল টানটা কোথায় তা তারা ভালোই বুঝত। আসল গন্ডগোলটা বাঁধল সেজ ছেলের দূর সম্পর্কের শালী উর্মিলা এই বাড়িতে আসবার পর থেকে। মেজর নন্দ তখনও বাইরে চাকরি করছেন। মেয়েটা বোর্ডিংয়ে থেকে ইউনিভার্সিটিতে পড়তে এসেছিল, কিন্তু বোর্ডিংয়ের সুবিধে হলো না। বড় লোকের মেয়ে, বাপ নেই, শুধু মা আছে, নিজেই নিজের গার্জেন, তার উপর হাতে অনেক টাকা। এই পর্যায়ে আত্মীয়া খাতির সর্বত্রই পেয়ে থাকে। শুধু সেজও নয়, অসুবিধে হচ্ছে শুনে অপর দুই ভাইও তাকে এই বাড়িতে এসে থাকবার আমন্ত্রণ জানালো। এটুকু শিষ্টাচারে পিছপা হবার মতন শিক্ষা দীক্ষা নয় কারোরই। ছোট ভাই নিজেই গলগ্রহ, তার মতামতের প্রয়োজন হয়নি। মেয়ে রূপসী নয় আদৌ, তবে স্বাস্থ্যটি নিটোল। এর উপরে রূপর জোর আছে, তাই রূপের ঘাটতিটা অনেকেরই চোখে পড়ে না, কিন্তু ইন্দ্রর চোখে পড়েছিল। শুধু সেজ ভাবিকে গোপন করে অন্য ভাবিদের কাছে ওই নবাগতার সম্পর্কে অনেক সময় চটুল মন্তব্য করত সে। কিন্তু এই ভাবিরাও আবার অকর্মণ্য এবং প্রায় বন্য এই মেজাজি দেওরটিকে মনে মনে তেমন পছন্দ করত না। তাই তাদের বিশ্বাসঘাতকতায় তার অনেক উক্তি সেজগিন্নির কানেও পৌঁছত। ফলে তাদের অনুধাবনে ইন্দ্রশরণের দুই একটা লঘু বচন উর্মিলার কানেও যেত। বার দুই তিন সেই বাড়ি ছেড়ে আবার বোর্ডিংয়ে চলে যাবার তোড়জোড় করেছে। আর লজ্জায় তখন তিন ভাই তিন বউয়ের একসঙ্গে মাথা কাটা গেছে। ছোটর হয়ে বড় ভাইয়েরা তার কাছে মাপ চেয়েছে, আর বউয়েরা দেওরকে আশ্রিত পাগল আখ্যা দিয়ে উর্মিলাকে শান্ত রাখতে চেষ্টা করেছে। বড় ভাইদের গম্ভীর অনুশাসন দেখেও উর্মিলা লজ্জা পেয়েছে। এমনই করে তাদের ওই উচ্ছৃঙ্খল বেপরোয়া ছোট ভাইয়ের প্রতি দৃষ্টি গেছে তার সঙ্গে সম্পর্কটাও ক্রমশ সহজ হয়েছে। ওরা দুজনে সময় সময় বিলক্ষণ ঝগড়াঝাঁটিও যে করে, বউয়েরা তাও টের পায়। কিন্তু তারপরেও উর্মিলার হাসি মুখ দেখেই স্বামীদেরকে ডেকে ঘরোয়া মিটিংয়ে বসে না তারা। সেরকম মনোভাব দেখলে উর্মিলাই নিষেধ করে, বলে, তোমরাও যেমন, ওই লোকের কথা আবার ধরতে আছে। কিন্তু শেষবারে ভাইদের বেশ একটা বড় গোছের মাথা কাটা গেল যখন শুনল ইন্দ্র উর্মিলার কাছ থেকে যখন তখন টাকা আদায় করে, না পেলে শাসায়। এই নালিশও উর্মিলা করেনি, করেছে তার দিদি। টাকা আদায় করা নিয়ে ওদের একটা ঝগড়ার প্রহসন সে হাতে নাতে ধরে ফেলেছিল। ভাইদের তখনই মনে হয়েছিল ইন্দ্র আর টাকা টাকা করে তাদের বিপর্যস্ত করে না বটে। তারপর জেরার মুখে পড়ে সবই ফাঁস হয়ে গেছে। বাবা অর্থাৎ মেজর নন্দ এর অনেক আগে থেকে রিটায়ার করে ছেলেদের সঙ্গেই বসবাস করছেন। অতএব ব্যাপারটা তার কানে তুলল। বাবা ছেলেকে ডেকে গম্ভীর মুখে তিরস্কার করলেন বটে, আর উর্মিলাকেও নিষেধ করলেন এক পয়সাও যেন সে ওই অপদার্থ ছেলেকে না দেয়। কিন্তু তবু তারা আসল বিচার দেখে বড় ছেলেরা ভিতরে ভিতরে ক্ষুণ্ণ হলো। বেকার বাউন্ডুলে ভাইয়ের জন্য নিজের পেনশনের টাকা থেকে তিনি মাসোহারার ব্যবস্থা করলেন। কিন্তু সেই থেকে আবার উর্মিলার সঙ্গে কথায় কথায় ঝগড়া বাঁধতে লাগলো ইন্দ্রর। বাবা যা দেন তাতে তার চলে না। উর্মিলার কাছে চাইলে শেষ আশায়, তোমার বাবাকে কিন্তু আমি বলে দেব, আর বেশি উত্ত্যক্ত করলে এখান থেকে চলে যাব। এরপর সত্যি চলে যাবার মতোই ব্যাপার ঘটে গেল একদিন। উর্মিলার কাছে ইন্দ্র সরাসরি প্রস্তাব করল সে তাকে বিয়ে করবে। উর্মিলা কানে তোলে না দেখে রাগারাগি করতে লাগলো। ফলে উর্মিলাও পাল্টা চোখ গরম করলো, বলল, এক পয়সা উপার্জনের ক্ষমতা নেই যার, তার আবার বিয়ে করবার শখ, বলবো নাকি তোমার বাবাকে? রাগের মাথায় ইন্দ্র সরাসরি বাবার কাছে এসে উপস্থিত। তার ঘোষণা শুনে বৃদ্ধ মেজর হতভম্বখানি। সে উর্মিলাকে বিয়ে করবে? বউয়েরা তাজ্জব। ভয়ে সংকোচে উর্মিলা নির্বাক। ছোট ভাইয়ের মাথায় গন্ডগোল হলো কিনা
ভাবছে বড় তিন ভাই। মেজর নন্দ জিজ্ঞাসা করলেন, কিন্তু উর্মিলা তোমাকে বিয়ে করবে কেন? সে রাজি হয়েছে? ক্রুদ্ধ মুখে ইন্দ্র মাথা নাড়ল। রাজি হয়নি। অতঃপর রাগের মাথায় উর্মিলা যে কথা বলেছিল আরো কঠিন করে সেই কথাগুলোই ছেলেকে বললেন মেজর নন্দ। আর বললেন, তার মতো অপদার্থ ছেলে যেখানে খুশি চলে যেতে পারে, এভাবে সকলের মুখে চুনকালি মাখানো আর তিনি বরদাস্ত করবেন না। এরপর উর্মিলা এখান থেকে চলে যাবার কথাই ভাবছিল, অথচ সুশোভনভাবে যাবার ব্যবস্থা করা এখন আর খুব সহজ নয়। সকলকে ছেড়ে ওই বৃদ্ধ মেজরও খুবই স্নেহ করেন তাকে। ছেলের ব্যবহারে লজ্জা পেয়েছেন, এখন যেতে চাইলে আঘাতই পাবেন। সুযোগ মতো তার ওই অবুঝ ছেলের সঙ্গে কথাবার্তা বলবার ইচ্ছা ছিল উর্মিলার, কিন্তু সে সুযোগও পেল না। 3টে দিন গুম হয়ে থেকে 4 দিনের দিন ইন্দ্রশরণ নিরুদ্দেশ। বাবার মুখ চেয়েই বড় ভাইয়েরা তলায় তলায় খোঁজ করতে লাগলো, কিন্তু সন্ধান মিলল না। প্রায় 2 মাস কেটে গেল। বাড়ির বাতাস ভারী, উর্মিলার মুখ কালো, সেই যেন অপরাধী। মেজর নন্দ গম্ভীর। সকালে বিকেলে তিনি বাগানে গিয়ে বসেন, নিজের হাতে বাগানের কাজ করেন। চাকরিতে অবসর নেবার পর থেকেই এই বাগান করাটাই তার নেশায় দাঁড়িয়েছে। বাগানে বসে চা খান, কাগজ পড়েন, কাঁচি নিয়ে গাছের পাতা ছাঁটেন, জল দেন, মাটি নিড়ন। সেদিন সন্ধ্যায় ঘরে বসে আছেন, খোলা জানলা দিয়ে চুপচাপ গোলাটে আকাশ দেখছেন। উর্মিলা ধনুচি নিয়ে ঘরে সন্ধে দেখাতে ঢুকল। ধূপের গন্ধে মেজর ঘাড় ফেরালেন। এই বাড়িতে আসবার পর থেকেই এই কাজটা নিয়মিত উর্মিলাই করে আসছে। বউদের অত সময় হয় না। মেজর ধূপ পছন্দ করেন বলে জ্বলন্ত ধূপদানি হাতে এই ঘরে একটু বেশিক্ষণ থাকে সে। আনাচে কানাচে ঘুরে ঘুরে ধূপ দেয়। অবশ্য মেজর প্রায় তখন বাগানে থাকেন। সেদিন মেজরের মনে হলো মেয়েটাকে যেন কেমন নিষ্প্রভ দেখাচ্ছে। মুখ শুকনো, আর বেশ যেন রোগাও হয়ে গেছে। ওই মেয়ের কাছে নিজেই তিনি লজ্জিত ছিলেন এতদিন। ছেলের ভাবনায় ডেকে ভালো করে কথাও বলা হয়নি অনেকদিন। ডাকলেন, শোনো। উর্মিলা কাছে আসছে, আরো ভালো করে নিরীক্ষণ করলেন তাকে। বললেন, বসো বসো মা, বসো। তুমি তো আজকাল আর আসো না। আসো না কেন? বাগানেও দেখি না। ছেলে দোষ করেছে, তার শাস্তিও পাচ্ছে, কিন্তু এই বুড়ো কি দোষ করলো? উর্মিলা পালাতে চেষ্টা করল, কিন্তু মেজরের এক হাতে তার হাত ধরা। হঠাৎ বিস্ময়ের শেষ নেই মেজরের। মেয়েটা একটু হাসতে চেষ্টা করে ঝরঝর করে কেঁদে ফেলল। অন্য হাতে জ্বলন্ত ধূপদানি। তার চিবুক বুকের কাছে ঠেকল প্রায়। মেজর হতভম্ব হয়ে মুখখানা তুলে ধরলেন আবার। দেখলেন চেয়ে। মুখখানা খুশিতে ভরে উঠল তার। অস্ফুট স্বরে বললেন, এই জন্যেই এমন রোগা হয়ে গেছো? ওই অপদার্থ ছেলের এত ভাগ্য হবে কখনো ভাবিনি আমি মা। ভাবনা কি? পুরুষ মানুষ যাবে কোথায়? ভালোই আছে। আরো দিন 5-7 বাদে ছেলের খবর এলো। বিদেশ থেকে নিজেই বাবাকে চিঠি লিখেছে। মিলিটারিতে ঢুকেছে সে, এখন ট্রেনিংয়ে আছে, আর বেশ ভালোই আছে। বাবা যেন তার জন্য চিন্তা না করেন। বাড়িতে সাড়া পড়ল একটু। বাপের মনের দিকে চেয়ে বড় ভাইয়েরা আনন্দ প্রকাশ করল। ভালোই তো হয়েছে, আজকাল এও তো কর্তব্যের মধ্যেই পড়ে, নিজেদের দেশ। উর্মিলার ম্লান মুখ দেখে সকলের অগোচরে মেজর তাকে চুপি চুপি বললেন, এই কাজে ঢুকুক তা অবশ্য আমি চাইনি, তবু মন্দের ভালো হয়েছে মা। ওর যা স্বভাব, এই লাইনে ভালোই করবে দেখো। আমিও তো একদিন ওই ছিলাম গো।
আগের থেকে অনেক বেশি নিশ্চিন্ত মনে তিনি বাগান পরিচর্যা করেন। জল দেন, পাতা ছাঁটেন, মাটি নিড়ন। ভালো না লাগলে খুরপি দিয়ে নরম মাটির উপরে আঁকিবুকি কাটেন। ছেলেবেলায় আঁকার অভ্যেস ছিল। আঁকার খাতায় অনেক সতীর্থের মুখ কৌতুক বিকৃত করে তাদের হাসাতে বা রাগাতে পারতেন। তার অগোচরে এই আঁকার খেলাটা পিছনে দাঁড়িয়ে উর্মিলা দেখল সেদিন। নিড়নো মাটির উপরে খুরপি চালিয়ে মহড়ো করে ভারতের বাউন্ডারি আঁকা হয়েছে একটা। এই চিত্রটা শিশুও চিনতে পারে, কিন্তু এই মানচিত্রের মধ্যে আর কি আঁকতে চেষ্টা করছেন উর্মিলা বুঝতে পারল না। তার সাড়া পেয়ে অপ্রস্তুত মুখে মাটির শিল্পকলা মুছে ফেললেন মেজর। কিন্তু ক্ষণকাল আগে তার নিবিষ্টতা দেখে উর্মিলা বিস্মিত হয়েছিল। দেশের নিশ্চিন্ত আকাশে যুদ্ধের গুরুগুরু ধ্বনি শোনা যেতে লাগলো হঠাৎ। বিস্ময় বিমূঢ় একটা ক্ষোভ পুষ্ট হতে লাগলো ক্রমশ। সহজ দিনযাপনের ধারাটা যেন এক ঘোরালো হিংস্র বাঁকের মুখে থমকে দাঁড়ালো। হিমালয় যোগভ্রষ্ট হল। তার তুষার সমাহিত অঙ্গে পররাজ্যের লোলুপ শত্রুর পায়ের ছাপ পড়তে লাগলো, রক্তের দাগ মিশতে লাগলো। দেশের অদূরদর্শী শাসনযন্ত্র সচকিত হয়ে উঠল, আর শত সহস্র লক্ষ জনসাধারণের দৈনন্দিন শিথিল ধারা বড় রকমের নাড়াচাড়া খেল একটা। সাজ সাজ রব পড়ে গেল। দেশব্যাপী একটা সম্মিলিত সংকল্প দেখতে দেখতে পুষ্ট হয়ে উঠতে লাগল। আকাশে বাতাসে ধ্বনি উঠল, দেশের মাটি বিপন্ন, এগিয়ে এসো, রক্ত দাও, জীবন দাও, আর যা আছে সব দাও। দিতে লাগলো। লক্ষ কোটি জনসাধারণের বুকের তলায় সূচি শুদ্ধ তর্পণ চলতে লাগলো। দিল্লির ওই বাড়ির হাওয়াও বদলালো। ছোট ভাই ইন্দ্রর জীবনটাও হঠাৎ যেন কি জাদুতে বৃহৎ হয়ে উঠল। ভাইদের কাছে, বউদের কাছে উদ্দীপনায় ভরা তার এক একটা চিঠি আসে মাঝে মাঝে। এখন সে এই সীমান্তে আছে, এখন সে ওই সীমান্তে। শেষ চিঠিতে ইন্দ্র লিখেছিল, জীবন যে এত বড় কাজেও লাগতে পারে এ কি জানতুম। মায়েরা আলোচনা করে, মায়ের বউয়েরাও আলোচনা করে। তাদের বিচ্ছিন্ন মানসিকতা ওই একজনকে কেন্দ্র করে মিলিত হয়। মেজর নন্দ কথা কম বলেন বরাবরই। ছেলেদের আলোচনা আর মন্তব্য শোনেন। তিনি নিয়মিত বাগান পরিচর্যা করেন, জল দেন, পাতা ছাঁটেন, মাটি নিড়ন, আর খুরপি দিয়ে নিড়ানো মাটির উপরে ভারতের সেই মানচিত্র আঁকেন। তারপর আরো নিবিষ্ট মনে তার মধ্যে কি যেন বসাতে চেষ্টা করেন ছেলেবেলার দেখা একটি রমণীর প্রতিকৃতি, যার হাতে একটা প্রদীপের উৎস। মানচিত্রের মধ্যে নিচে থেকে প্রায় হিমালয় পর্যন্ত মাথা উঁচিয়ে দাঁড়িয়ে আছে। তার প্রদীপ ভাণ্ড থেকে সর্বতমসা নাশি আলো ছড়িয়ে পড়েছে চারিদিকে। ভারত মাতার ওই ছবিটি খুব ছেলেবেলায় দেখেছিলেন তিনি। কি যে ভালো লাগতো তিনিই জানেন। নির্নিমেষে চেয়ে চেয়ে দেখতেন। ধৈর্য, সহিষ্ণুতা, শান্তি আর শক্তির এমন সমাহিত মূর্তি যেন দেখেননি তিনি আর। কিন্তু বয়সের সঙ্গে সঙ্গে সেই আবেগ ক্রমেই মুছে গেছে। চিত্রটার কথা ভুলেও গেছেন, এমনকি নিজের কর্মজীবনেও মনে পড়েনি আর। মনে পড়েছে ছেলের সৈনিকের কাজে যোগ দেবার পরে, খুরপি নিয়ে কাঁচা মাটির উপরে আঁকিবুকি করতে করতে। কিন্তু সেই রমণীর মূর্তি কিছুতেই আর মনের মতো করে বসাতে পারেন না মানচিত্রের মধ্যে। স্মৃতিপটে কেমন যেন ঘষা মোছা হয়ে গেছে মুখখানা। সেই অভিব্যক্তি মাটিতে ফোটানোর চেষ্টা হাস্যকর যে সেটা জানেন, তবু ঝোঁক চাপে। বাড়ির হাওয়ায় একটা স্তব্ধতা জমাট বাঁধতে লাগলো আস্তে আস্তে। আর চিঠি আসছে না, আর খবর মিলছে না। অনেক দুর্যোগের খবর কানে আসছে, অনেক রক্তপাতের খবর। শেষ চিঠি যেখান থেকে লিখেছিল ইন্দ্র, সেই এলাকা তখনকার মতো শত্রু কবলিত হয়েছে। ভাইয়ের বউয়েরা কানাকানি করে, চুপি চুপি আলোচনা করে। খেতে বসে বৃদ্ধ বাবাকে
জোর গলায় আশ্বাস দিতে চেষ্টা করে। মেজর নন্দ কোনো কথা বলেন না। ছেলেদের চেয়ে চেয়ে দেখেন, তাদের কথা শোনেন। রোদ কমলে বাগানে চলে যান। জল দেন, পাতা ছাঁটেন, মাটি নিড়ন। খুরপি দিয়ে নিবিষ্ট মনে আঁকিবুকি করেন। ভাইয়েরা তলায় তলায় সর্বদা খোঁজখবর করছে, সন্ধান পেতে চেষ্টা করছে। কে একজন আশ্বাস দিল, ইন্দ্র যুদ্ধবন্দী হয়েছে। তাহলে তো প্রাণে বেঁচে নিশ্চয়ই আছে। সেটাই মস্ত সান্ত্বনা যেন। মাইয়েরা আবার আলোচনা করে, জটলা করে, বাবাকে জানায় ইন্দ্র বেঁচে আছে। মেজর নন্দ তীক্ষ্ণ চোখে ছেলেদের দেখেন, একটি কথাও বলেন না। যুদ্ধের বাতাস স্থির হলো এক সময়। তারপর এক সময় শোনা গেল যুদ্ধবন্দীদের এক এক কিস্তিতে মুক্তি দেওয়া হচ্ছে। মাইয়েরা আবার তৎপর হলো, ছুটোছুটি করে খোঁজ খবর নিতে লাগলো। একে একে কয়েকটা দলের মুক্তির খবর পেল। যে খবরের আশায় উন্মুখ তারা, সেই খবর আর মিলছে না। কিন্তু আরো আছে, এখনো অনেকে আটকে আছে। অঘটন কিছু ঘটে থাকলে সামরিক বিভাগ ঠিকই জানাতো, ঠিক খবর দিত। তাদের রেকর্ডে অঘটনের সংবাদ নেই। উদগ্র যাতনা নিয়ে অপেক্ষা করে তারা। বাবার মুখের দিকে তাকাতে পারে না আর। তাকে আশ্বাস দেবার মতো ভাষাও মুখে আসে না। আরো স্থির, আরো স্তব্ধ তিনি। ছেলেদের নিরীক্ষণ করেন শুধু। ছায়া নামলে বাগানে যান, জল দেন, পাতা ছাঁটেন, মাটি নিড়ন, খুরপি দিয়ে আঁকিবুকি করেন। পররাজ্য লোভী শত্রুর বিরুদ্ধে একটা নির্মম ক্রোধ ওই এক ভাইকে কেন্দ্র করেই আরো যেন বেশি করে এঁটে বসতে লাগলো অন্য ভাইদের মুখে। শেষ বন্দির দলও মুক্তি পেল শুনে আবার তারা ছোটাছুটি শুরু করলো। আশায় উদ্দীপনায় আবারও উন্মুখ হয়ে রইল। না, এ দলেও ইন্দ্রের কোনো খবর নেই। তবু আশা একেবারে নির্মূল হয়ে যায়নি। সরকারি তরফের খবর আরো বন্দী আছে ওদের হাতে, সকলের মুক্তি মেলেনি এখনো। কিন্তু বাবার দিকে চেয়ে, বাবার মুখ দেখে ভীত শঙ্কিত তিন ছেলে। বাবা যেন পাথর হয়ে যাচ্ছেন। ওই ছোট ছেলে যে বাবার কতখানি তারা জানে, নিজেদেরও যে কতখানি তাই শুধু জানতো না। কিন্তু নিজেরা তবু সামলাতে পারত যদি বাবার মুখ অন্যরকম দেখত, যদি তার ওই স্তব্ধতায় এতটুকু ফাটল ধরাতে পারত। বাবার এক অন্তরঙ্গ বন্ধু দিন কতকের জন্য বাড়িতে এলেন অতিথি হয়ে। তিন ছেলে হাঁপ ছেড়ে বাঁচল। বাবার আড়ালে তাকে অনুরোধ করল, এই স্তব্ধতা থেকে বাবাকে যদি একটু টেনে তুলতে পারেন, যদি একটু আশা দিয়ে সুস্থ স্বাভাবিক করে তুলতে পারেন তাকে। বন্ধু সেই চেষ্টা করলেন। ঘরে কেউ ছিল না। দুজনে যুদ্ধের প্রসঙ্গেই আলোচনা করছিলেন। কথা বেশি বন্ধুই বলছিলেন। মেজর নন্দ শ্রোতা। তার ছোট ছেলে ইন্দ্র পরিবারের মুখ উজ্জ্বল করেছে, সেই মামুলি কথা বললেন বন্ধু। তারপর কতদিন বাদে, কত সময়, কত হারানো সৈনিক অপ্রত্যাশিতভাবে ফিরে আসে, সেই সব গল্প করলেন। বারবার আশ্বাস দিতে লাগলেন, তুমি অত ভাবছো কেন? একেবারে হতাশ হবার মতো খবর তো কিছু পাওনি। এখনো হয়তো আটকে আছে ওদের হাতে। দেখো না, ইন্দ্র ঠিক ফিরে আসবে একদিন। নিষ্পলক চোখে মেজর নন্দ চেয়েছিলেন বন্ধুর মুখের দিকে। অনেকক্ষণ বাদে স্পষ্ট মৃদু গম্ভীর কণ্ঠে মেজর নন্দ বললেন, সেটা আমি আর চাই নে। বন্ধু হতভম্ব, বিমূঢ়। কি শুনলেন হঠাৎ যেন বুঝে উঠলেন না। ফ্যাল ফ্যাল করে চেয়ে থেকে জিজ্ঞাসা করলেন, কি বললে? বললাম ইন্দ্র ফিরে আসুক, সেটা আমি আর চাই নে। ওর ভাইদের বুকের জ্বালা যেন না জুড়োয়, ক্ষত যেন না শুকোয়। দেশকে যারা গ্রাস করতে চায় তাদের যেন কোনোদিন ক্ষমা না করতে পারে। ইন্দ্র ফিরে এলে ওরা আবার সব ভুলে যাবে।
ভাই ফিরে না আসার যন্ত্রণাটা যেন দেশের মাটি খোয়ানোর যন্ত্রণার সঙ্গে এক হয়ে মিশে থাকে ওদের বুকের মধ্যে। ভারী কথাগুলো একটি একটি করে ঘরের বাতাস শুদ্ধ কেটে কেটে দিয়ে গেল। তারপর হঠাৎ সচকিত দুজনেই। তাদের পিছনে চায়ের ট্রে হাতে করে দাঁড়িয়ে আছে উর্মিলা। কখন এসেছে কেউ টের পায়নি। তার মুখ কাগজের মতো সাদা, কাঁপছে থরথর করে, সমস্ত চোখে মুখে আর তো বেদনা। সেই রাতে ছোট রকমের একটা করোনারি অ্যাটাক হয়ে গেল মেজর নন্দর। 2 দিন সংকটের মধ্যে কাটল। বাড়ির বাতাস বদলালো। ডাক্তারে ডাক্তারে বাড়ি ছেয়ে গেল। ছেলেরা দিবারাত্র শয্যায় বসে। তারপর আসার সূচনা দেখা গেল। তবু আরো 4-5 দিন কিরকম বেহুশের মতো কেটে গেল। এবারে মোটামুটি নিশ্চিন্ত। মেজর নন্দ ঘুমন বেশিরভাগ। যেটুকু সময় জেগে থাকেন তাও কেমন যেন আচ্ছন্নের ঘরে কাটে। এলোমেলো ভাবনা, এলোমেলো চিন্তা। পরক্ষণেই হয়তো ভুলে যান আবার। কি যেন হয়েছিল, কি যেন সেদিন বলেছিলেন তিনি বন্ধুকে, আর কে যেন পিছনে এসে দাঁড়িয়েছিল। চমকে উঠলেন মেজর নন্দ। মনে পড়েছে সেই আর্ত মুখ, আর্ত দৃষ্টি মনে পড়েছে। সন্ধ্যার ছায়া নেমেছে ঘরের মধ্যে। শিয়রের কাছে কে বা কারা বসে আছে খেয়াল করতে পারলেন না। হঠাৎ আবার সচকিত তিনি। সন্ধ্যার জ্বলন্ত ধনুচি হাতে ঘরে ঢুকছে ও কে? 2 চোখ টান টান করে দেখতে লাগলেন। উর্মিলা, তার হাতে জ্বলন্ত ধনুচি, কিন্তু আত্মবিস্তৃত বিহুবল চোখে। এ কি দেখছেন মেজর নন্দ? এ কাকে দেখছেন তিনি? মেজর নন্দ মানচিত্র দেখছেন, একটা ভারতের মানচিত্র, যার মধ্যে দাঁড়িয়ে আছে সর্বতমসা নাশী, প্রদীপের উৎস হাতে, ধৈর্য, সহিষ্ণুতা, শান্তি আর সমাহিত শক্তির প্রতীক এক রমণী। যে রমণীর মুখখানা এতদিন এত চেষ্টা করেও তিনি ধরে উঠতে পারছিলেন না। 2 চোখ টান করে জ্বলন্ত ধনুচি হাতে উর্মিলার মুখে অবিকল সেই মুখখানায় দেখছেন মেজর নন্দ। দুঃখ দৈন সবনাশী করদূরিত ভারত লজ্জা, ভারত লক্ষ্মী উঠো আজি জগত জনপূজা। দুঃখ দৈন সবনাশী করদূরিত ভারত লজ্জা।